আমি তো আপনাকে অ্যারেস্ট করার জন্য আমার লোকদেরকে বলেছি, আপনি আবার অফিসে এসছেন। রাজনীতিতে কি আবার সক্রিয়ভাবে আসবেন কিংবা নতুন কোনো রাজনৈতিক দল কি তৈরি করবেন? তাহলে এই কথাটা ঠিক, পিপল গেটস দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ। আপনার এই দীর্ঘ কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কেস কোনটা ছিল? হ্যান্ডরাইটিং অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ এটা ওর লেখা, মানে যার মালিকই করেছে। সে ঠিক হয় যে সুপারি কিলার দিয়ে ফোন করে। আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হয় তো আপনি কি আবার এই আইপিএস এর জীবনই বাঁচবেন? রাজনৈতিক দলের নেতারা যা বলেন তাই করেন এবং অধিকাংশ সময় অন্যায় কাজ করেন। আমি প্রথমে একজন সৎ মানুষ, এখন নজরুল ইসলামের কথাবার্তাতে উনি অনুপ্রাণিত হন না। চাকরি চুরির মেলা কথাটা ঠিক নয়, বলতে হবে চাকরি বিক্রি করার মেলা। যে ভোটে কোনো অবস্থাতে আমি যেখানে ডিউটিতে থেকেছি কোনো দলের গুন্ডাদের ভোট রিগিং করতে দিইনি। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যে ক্রিমিনালরা ছাড়া আছে তাদের ধরার জন্য, বা যে গুলি বোমা ক্রিমিনালদের হাতে আছে সেগুলো উদ্ধার করার জন্য। মাইকেল অ্যাঞ্জেলোকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি পাথর কেটে এত ভালো মূর্তি বের করেন কি করে? তিনি বলেছিলেন খুব সহজ, পাথরের মধ্যে মূর্তিটা থাকে, আমি ওটা দেখতে পাই, বাড়তিটুকু কেটে বাদ দিই। তৃণমূল চুরি করবে যদি আপনি বলেন চোর, তাহলে অপরাধ। তৃণমূল চাকরি বিক্রি করবে যদি বলেন যে চাকরি বিক্রি করছো, তাহলে অপরাধ। আজ আমরা এসেছি রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি ডক্টর নজরুল ইসলামের কাছে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনি আইপিএস অফিসার ছিলেন, তো আপনি কি ছোটবেলা থেকে ভেবেছিলেন আইপিএস অফিসার হবেন? প্রাইমারি স্কুলে যাওয়ার আগে ভাবি, প্রাইমারি স্কুলে যাওয়ার কিছুদিন পর আমার এরকম চাকরিতে আসার আদেশ সৃষ্টি হয়। তো সেটা কোনো ঘটনা উপলক্ষে, এবং তখন থেকে ভাবতাম, কিন্তু কি করে এটা হওয়া যায় জানতাম না। আমি যখন কলেজে পড়ি তখন একটা ডিস্ট্রিক্ট ডিবেটে আমি ফার্স্ট, এবং সেই ডিবেটটা সরকারের স্বল্প সঞ্চয় বিভাগ আয়োজন করেছিল বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানে সভাপতি ছিল। তো তার সঙ্গে আলাপ হয়ে যায়, যেহেতু আমি ফার্স্ট প্রাইজ নিই তার কাছ থেকে। তো তার সঙ্গে আমি দেখা করি এবং তখন জানতে পারি যে কি ভাবে এগুলো এরকম চাকরিতে আসা যায়। অতএব প্রাইমারি স্কুল থেকে ইচ্ছে ছিল, কলেজ লাইফে সে প্রথম জানি কিন্তু বলে আসে। স্যার, আপনার দীর্ঘ এই কর্মজীবনে এমন কোনো ঘটনা মনে পড়ে যেটা মনে পড়লে এখনো হাসি পায়? একবার ঘটেছিল আমার চাকরি জীবনে, একটা নীতি ছিল যে কেউ আমার কাছে আসলে দেখা করবো না। আমার কোনো অপরাধীও যদি আসতো আমি দেখা করতাম, তখন অ্যারেস্ট করতাম। তাকে অ্যারেস্ট করার দরকার হলে পরে অ্যারেস্ট করতে হয়, কিন্তু আমার কাছে দেখা করতে আসলে তখন অ্যারেস্ট। তো একদিন দুপুরবেলা এরকম অনেকে স্লিপ দিয়েছে, আমি ডাকছি, দেখা করছি। তো একজন এসে আমার সামনে বসলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে? উনি বললেন যে আপনি ডাকছেন। তো আমি তো প্রথমটা চমকে উঠেছি। আমি বললাম যে আমি তো আপনাকে অ্যারেস্ট করার জন্য আমার লোকদেরকে বলেছি, আপনি আমার অফিসে এসছেন। তোমার ছয়জন নাকি এসছে, তোমার ওই জন্য কেন? বলছে স্যার, যেটা ঠিক, আমি আগে ডাকাত ছিলাম, ডাকাতি করতাম, আমার বিরুদ্ধে যে কেসগুলো আছে সেগুলো মিথ্যে নয়, কিন্তু আমি এখন ডাকাতি ছেড়ে দিয়েছি, কিন্তু আপনার লোকেরা বলছে আমাকে ডাকাতি করতে হবে। তো আমি তো প্রথমে তাকে বললাম যে আপনি ডাকাতিটা ছাড়লেন কেন? বলে স্যার দুঃখের কথা কি বলবো, যা তো যায় কেউ তো ভরে। বলে কি করে বলছেন যে এরকম কথা? ধরুন যে কোথাও ডাকাতি করে একটা আমি সোনার চেন নিয়ে আসি, তখন সোনার দাম এত বেশি হয়, বলছে ধরুন বাজারে ওটার দাম 30-35 হাজার। আমি যখন বিক্রি করতে যাবো তো চেনে যে আমি ডাকা, আমাকে 3,000 টাকা বেশি দেবেন। 30,000 চেন আমি ডাকাতি করে আনলাম, 3,000 টাকা দিচ্ছি। যে দোকান থেকে বেরোলো আপনার পুলিশের লোকেরা তাকে তাকে 1,000 টাকা আমার কাছে নিয়ে নিল। তারপরে পার্টির লোকেরা ওরা 1,000 টাকা নিয়ে নিল।
তারপরে 1,000 টাকায় আমার না হয় খাওয়া, না হয় পড়া, থেকে আমি টাকা। তো সেই জন্য সে ঠিক করেছি যদি কাজটা যদি কাজ করবো, খাবো, যদি কাজ না যেটা খাবো না করে থাকবো, কিন্তু ডাকাতি আর করবো না। আমার তো খুব ভালো কথা। তো বলো, কিন্তু আপনার লোকে তো ভালো বলছে না, বলছে যে আমি তো তোদেরকে ডাকাতি করতে মানা করিনি, তুই ডাকাতি করিস আর না করে আমাদের যে মাছগুলো দিতে সেটা দিতে হবে। আপনি বলুন স্যার কিরকম অন্যায় কথা, আমি ডাকাতি করতে দেবো? বললাম যে হ্যাঁ, অন্যায় কথা তো বটে। তো আমি বলছি যে স্যার তাহলে কি ব্যবস্থা করছেন বলুন, আপনি কি ব্যবস্থা চাইছেন? এখন ডাকাত বললো যে দেখুন স্যার, আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমি ডাকাতি করছি, তাহলে আপনাকে আমাকে ধরতে যেতে হবে না, লোক পাঠাতে হবে না। ওখানে একটা চায়ের দোকানের নাম বললেন, ওখানে গিয়ে বললাম যে আপনি আমাকে ধরতে চাইছেন, আমি এসে আপনার কাছে সারেন্ডার করে দেবো। কিন্তু যদি আপনি দেখেন যে আমি ডাকাতি করছি না, কিন্তু আপনি লোকেরাই আমাকে ডাকাতি করতে হচ্ছে, তাহলে কি করবেন বলুন? সে উত্তর দেওয়া কত মুশকিল। পুলিশ অফিসারকে ডাকাত জিজ্ঞেস করছে যে তাহলে কি করবেন বলেন, তো ব্যবস্থা নেওয়া উচিত। আমি বললাম যে ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে দরকার হলে আপনার সঙ্গে আমি যোগাযোগ। আমি খোঁজ খবর নিলাম, তাতে যেটা আপনি যে বলছেন না, মানে এটা আপনি হাসবেন না খুব দুঃখ পাবেন আমি জানি। দেখলাম যে কার যে কথা বলছে সেটা সত্যি, আমার পুলিশের লোকেরা যে কথা বলছে সেটা অসত্যি। যেহেতু মান্থলি দিচ্ছে না, ওরা ওকে ধরতে চাইছে, যার জন্য আমার অনুমতি চাইছে যে ধরলে আমার মান্থলি দিতে শুরু করে। তো আমি তো আমাদের পুলিশের লোকদের জানেন যে মান্থলি মিটিং হয়, তাকে স্বপ্ন করে যখন ছিল তখন আমি একটু বললাম যে দেখুন, আমাদের পুলিশের লোকদের কাজ লোককে অপরাধী করা, অপরাধী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা, এবং আপনারাও জানেন কিনা জানি না, যে জন্য পুলিশদের কাছে কিছু ফান্ডও থাকে, যদি কোনো অপরাধী অপরাধ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদেরকে এমন কিছু ফান্ড আছে যেখান থেকে সাহায্য করা যায়। তা বললাম যে আপনারা একটা লোক অপরাধ করা ছেড়ে দিয়েছে, তাকে কেন আরো অপরাধ করতে হচ্ছে? দেখুন আমি যতদিন আছি, যদি এরকম আর এরপরে রিপোর্ট শুনি, তাহলে যে আপনারা এরকম করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তখন আমাকে আপনারা দোষ দেবেন। তা আমি যতদিন ছিলাম ওকে কেউ ধরার চেষ্টা করেনি, ও আমার কাছে আর আসে। তো আপনারা বলছেন আপনি আসবেন না, আমার তো দুঃখই হয়েছিল প্রথমখানে শুনে, ও প্রশ্ন শুনে আমার একটা হাসি পাচ্ছিল, কিন্তু দুঃখই হয়েছিল যে আমাদের বিভাগে এরকম কাজটা হয়। আমরা জানি আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন এবং এখনো আপনি যে কোনো ডিবেটে যেমন অংশগ্রহণ করেন, সেখানে আপনাকে অসাধারণ বক্তা হিসাবে দেখি। তো তাহলে রাজনীতিতে কি আবার সক্রিয়ভাবে আসবেন, কিংবা নতুন কোনো রাজনৈতিক দল কি তৈরি করবেন? নতুন করে করার দরকার নেই। 2016 সালে আমি একটা রাজনৈতিক দল রেজিস্ট্রি করেছিলাম ইলেকশন, সেই দলটা এখনো আছে। এই দল থেকে আমি বিধানসভার ভোটে দাঁড়িয়েছিলাম, লোকসভার ভোটেও দাঁড়িয়েছিলাম। কিন্তু এটা দাঁড়ানোর ফলে আমি যেটা বুঝেছি, আগে যেটা একটা ধারণা ছিল যে সাধারণ লোকরা খুব সৎ, অতএব আমি যেহেতু সারা জীবন সৎভাবে চাকরি করেছি এবং তাদের সামনে গিয়ে দাঁড়ালে তারা সৎ লোককে ভোট দিবে, এই ধারণাটা আমার ভেঙে গেছে। আমার মনে হয় যে অধিকাংশ সাধারণ লোক খুবই অসৎ এবং লোভী, তারা চিটিং বাজ প্রতারক লোকদেরকে বেশি পছন্দ করে, যার জন্য তারা তাদেরকে প্রতারিত করতে পারে। তারা 500 টাকায় এক প্যাকেট বিরিয়ানি, এক প্যাকেট বিড়ি, একটা ধুতি, একটা লুঙ্গিতে নিজের ভোট বিক্রি করে দেয়। তো আমার মতো লোক যারা টাকা তুলতে পারবে না বা টাকা থাকলেও ঘুষ দিতে পারবে না, তাদের ভোটে জেতা এখন খুবই মুশকিল। আরো কতগুলো ব্যাপার দেখে আমাদের ধারণাটা পরিষ্কার, যেমন একটা ব্যাপার, আপনারা যেখানে এখন বসে আছেন, আমি যখন প্রথমে বিধানসভার ভোটে দাঁড়াই 2016 সালে, তখন এখানে কিছু ব্যবসায়ী এসেছিলেন যে আমাকে কিছু তারা টাকা দিতে চাই, তা আমি টাকা দিতে রাজি ছিলাম। আমি যখন বললাম যে রসিদ কার নামে দিতে হবে, তারা বলছে যখন রসিদ আমি দিতে পারবো না, কারণ রসিদ নিয়ে আপনাকে চাঁদা দিয়েছি জানলে আপনি তো এখন জিপে সরকার তৈরি করবেন না, তাহলে সরকারে যারা আছে তারা আমাদেরকে ব্যবসা করতে দেবে না, আমাদের ব্যবসা
বন্ধ করে দিল। ওই যা বলছেন সেটা ঠিক হচ্ছে, কিন্তু রসিদ না নিয়ে টাকা নেওয়ার অসুবিধা আছে আপনারা জানেন। শাসক দলের লোক ব্ল্যাক মানি ছাড়াও শাসক দলের লোকেরাই আমাকে অসৎ প্রমাণ করার জন্য পাঠিয়েছে কিনা তার গ্যারান্টি নেই। আমি রাজি, টাকা নেই, টাকা জোগাড় করা আমার পক্ষে একটু অসুবিধা সেটা। আর দেখুন যে ভোটের জন্য আমি প্রচারে দিয়েছি, সেখানে লোকেরা আমাকে জানার পরও প্রতিটা ভোটের জন্য কত করে পয়সা দেবো সেটা জিজ্ঞেস করছে। মানে যারা ভোটের দালাল থাকে, মানে এখন সে ভোটের পদ্ধতি এত অসৎ হয়ে গিয়েছে যে সৎ এবং গরিব লোকদের ভোটে যেটা খুব অসম্ভব বলতে পারেন। আপনারা কতটা জানেন জানি না, যে এই যে আগের লোকসভা ভোটে যারা এমপি হচ্ছে তাদের প্রায় 90% লোক বহু, এবং এক একজন এমপি, যে আপনি শোনেন গুন্টুর থেকে যিনি এমপি হয়েছে তার ঘোষিত সম্পত্তির পরিমাণ 5,705 কোটি টাকা। আমাদের এখানে এমএলএদের যে সম্পত্তি খুব কম তা নয়, এই যে বাঁকুড়া তালডাং দরিদ্র জেলা, ওখানে অ্যাডিশনাল হচ্ছে, তার ঘোষিত সম্পত্তির পরিমাণ 40 কোটি টাকা। পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর বাড়ি থেকে আপনারা টাকা উদ্ধার দেখেছেন, ওটা তো ইলেকশনে কাটানোর জন্যই টাকা। তো তারা ওই যে যখন কোটি কোটি টাকা দেবে, এই যে লোকগুলো টাকার কথা যদি আলোচনা করছে, তার মানে তারা টাকা পায়, তাদেরকে টাকা দেওয়া হয়। তাহলে লোক যখন যতটা সৎ নাই, বুনিয়াদি চরিত্র খারাপ হয়ে গেছে, তখন যারা টাকা দেবে তাদেরকে ভোট দেবে, যার জন্য কোটি কোটি লোকরা নির্বাচিত হচ্ছে। এবং এই বিজেপি তৃণমূল এরা কত কত কোটি টাকা খরচ করে ইলেকশনে আপনারা জানেন। তো এখন একজন সব গরিব মানুষের ভোটে যেটা কিন্তু খুব শক্ত হয়ে গেছে, এটা আমার ভোটে দাঁড়িয়ে উপলব্ধি করছে। এবং সাধারণ লোকেদের অধিকাংশ যে সৎ, এই ধারণাও আমার ভেঙে গেছে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে তাহলে এই কথাটা ঠিক, পিপল গেটস দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ? আমি তো দেখেছি এই কথাটার মধ্যে সত্যতা আছে। আপনি আর একটা কথা বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি যখন রিটায়ার করতে যাচ্ছি, তখন আমার যেহেতু একটা সৎ অফিসার হিসেবে ইমেজ আছে, তা কোন রাজনৈতিক দল আমাকে যে একটা রাজনৈতিক দলে অ্যাপ্রোচ করেছে তা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসছে। কারণ সোমেন মিত্র সাহেব এই মুহূর্তে জীবিত নেই, উনি আমার বাড়িতে কয়েকবার এসছেন যাতে কংগ্রেস আমি জয়েন করি। তো একদিন এখানেই এই জায়গাটাতে বসে আমি কথা বলছি, তারপরে জিজ্ঞেস করলাম যে আমাকে নিলে আপনার দলের কি লাভ হবে? আমি কেউ দিতে চাইছি না, কারণটা আপনাকে বলছি। তিনি বলেন যে আপনাকে নিয়ে আমাদের দলের অন্য কোনো লাভ নেই, কারণ আমি জানি আপনি টাকা আদায় করতে পারবেন না, আমি জানি আপনি টাকা বিতরণ করতে পারবেন, কিন্তু আমাদের ভোটাররা অসৎ হলেও তারা রাজনৈতিক নেতারা সৎ হতে চায়। অতএব আমরা যেমন মনমোহন সিং আছে, দেখাই আমরা, তো আপনি থাকলে আপনাকে আমরা একটা পিস হিসেবে দেখাতে হবে যে আমাদের দলে সৎ লোক আছে। সোমেন মিত্রের কথা আমি বলছি, আমি যদি এরকম কোন দলে যাই যে আমাকে সৎ লোকের মুখ হিসেবে দেখাবে, কিন্তু তারা অসৎ কাজ করলে আমি তার প্রতিবাদ করবো না, তাহলে আমি রাজনীতি করতে পারি। কিন্তু আমি তারা যে অসৎ কাজ করে তার যদি প্রতিবাদ করি, তাহলে আমি রাজনীতি করতে পারি। আপনার এই দীর্ঘ কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কেস কোনটা ছিল? সেইভাবে যদি বলে, তাহলে ব্যুরো ইনভেস্টিগেশনে আমার পোস্টিং হয়েছিল, সেখানে ট্যাক্স এভেশনের কেস দেয়। আপনার হয়তো টিকিং বলে একটা কোম্পানির নাম শুনেছেন, এই কেসটার কথা শুনে থাকবেন। তো সেখানে একটা কেস হয়েছিল যে এখন যেমন জিএসটি হয়েছে সব ট্যাক্স মিলে, তখন সেল ট্যাক্স ছিল। তো সেল ট্যাক্সের যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে সেল ট্যাক্স জমা দিতে হয়। কিন্তু টিকিং বলে একটা কোম্পানি লালবাজারের কাছে, তারা ব্যবসা করতো দীর্ঘদিন, মানে বছর পর বছর ধরে। তারা এই ট্যাক্স অফিসের সঙ্গে কিছু ঘুষ টুস দিয়ে তারা এই টাকাটা ব্যাংকে জমা দিত। ব্যাংকের সিলটি তারা তৈরি করে নিয়েছিল, নিজেরাই এই চালান গুলো তৈরি করতো, করে ওই একটা করে কপি ওরা অফিসারের কাছে দিয়ে দিত। আর অফিসার যেহেতু ঘুষ খেয়েছিল, সে ট্রেজারি কপির সঙ্গে না মিলে এই ডিলার্স কপি দেখে ক্রেডিট দিয়ে দিত, তারপরে তারা ট্যাক্স দিয়েছে এটা প্রমাণ।
কিন্তু কয়েক বছর পরে সেখানে এমন একজন অফিসার আসেন যিনি এটা করেন, ফলে ধরে পড়ে যায় যে তারা ট্যাক্স না দিয়ে জাল কাগজ জমা দিয়েছে। আমি পুরো জয়েন করার আগে এই কেসটা হয়েছিল। আমার আগে যারা ছিলেন, ডিআইজি সাহেব ছিলেন, তারা কেসটা তদন্ত করেছিল। যেহেতু ট্যাক্সের কেস মানে যে ট্যাক্সটা যেটা মারা গিয়েছে সে ট্যাক্সটা আদায় করা সুদ সমেত, তো সেটা সম্ভব ছিল এই জন্য যে মালিক তার সব পুরানো কর্মচারীদেরকে ছাঁটাই করে দিয়েছিল। কেউ হরিয়ানার লোক, কেউ পাঞ্জাবের লোক, কেউ দিল্লির লোক, কেউ গুজরাটের লোক, তারা সেই জায়গায় চলেছেন। তাদের নাম ঠিকানাও পুলিশকে সহযোগিতা করেনি। আপনি জানেন যে বড় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশদের সম্পর্ক ভালো থাকে, তাদের সঙ্গে খারাপ সম্পর্ক থাকে, আমি সেটা না বলাই ভালো। এবং সেরকম সম্পর্ক থাকার ফলে এই কেসটা কখনো তদন্ত হয়ে তাকে ধরা যায়নি। তো ফলে সে যে মালিক তাকে দোষী প্রমাণ করা যাচ্ছে না, এই যে কর্মচারীরা করেছে এরকম আসছে, ফলে মালিক ততটা না করছে। তো আমার একটা সিক্স সেন্স যেরকম বলে না, তো সেরকম একটা সেন্স কাজ করছিল যে এই মালিক যখন রসিদটা জাল করা শুরু করবে, প্রথমেই এমপ্লয়ীদের দিয়ে করাবেন, এটা আমার মনে হয়। তো আমি যে কাগজগুলো সিজ করা হয়েছিল, নতুন করে আমাকে সিজও করতে হবে না, সেইগুলো খুঁজতে খুঁজতে একদম প্রথম দিকের একটা রসিদ পেলাম এবং আমার মনে হলো যে এটা মালিকের লেখা সর্বপ্রথম রসিদ। এটা কি করে মনে হলো? দেখুন, মালিককে কিছু দরখাস্ত বা রিটার্ন অন্য জিনিস তো জমা পড়ে ট্যাক্সের অফিসে, সেগুলো সিজ করা হয়েছিল। আমি মিলিয়ে দিতে মালিকের হাতে লেখা। তো আমি মালিককে বললাম যে আপনার হাতে স্যাম্পল লেখা দেন। এই লেখাটাকে আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠালাম। হ্যান্ডরাইটিং এক্সপার্ট বললো যে হ্যাঁ, এটা ওই লেখা, তার মানে জাল মালিকই করেছে। তখন আমি বললাম যে আমার ট্যাক্সের দরকার, আপনি জালিয়াতি করেছেন, আপনার জেলে যান, আমার ট্যাক্সের দরকার। তো দেখুন, এটা আমি প্রমাণ করেছি জালিয়াতি হয়েছে। মালিক জেলে যাওয়ার ভয়ে ধরে গেল, গিয়ে বলো যে আমি ট্যাক্স সব সময় সব দিয়ে দেবো। আমাদের গভর্নমেন্টে যারা লোক ছিল তাদের সঙ্গে আমি কথা বললাম, তারা বললো যে হ্যাঁ দিয়ে দাও, তাহলে গভর্নমেন্ট কনফার্ম করবো, অনেকটা টাকা আসবে। শামসিদ চারবানের আপনারা নাম শুনবে, এই এরা এরকম করে ট্যাক্স দুটো চা বাগান কিনেছে। তো দুটো চা বাগান বিক্রি করে 11,10,00,000 টাকা গভর্নমেন্টকে রেখে যাবে একটা কেস। তো দেখুন, এই কেসটা অনেকদিন ধরে আমাদের পুলিশের লোকেরা তদন্ত করছিল, প্রায় কোনো ভবিষ্যৎ ছিল না। কিন্তু এই যে একটা রসিদ নিয়ে ভালোভাবে পরীক্ষা করা হলে যে তদন্ত জানলে পুলিশের লোকেরা অনেক কিছু করতে পারে, এটা একটা তদন্ত করার দিক থেকে কঠিন কেস ছিল। আর আমি আর একটা উদাহরণ দেখছি, শিলিগুড়িতে আমার অ্যাডিশনাল পোস্টিং ছিল, সেটা তো আপনারা জানেন। এবং শিলিগুড়ি আমার পুলিশ লাইফে ট্রায়াল যে একজন পুলিশ অফিসার শুধু যদি একটু সৎভাবে কাজ করে, লোকে যদি বোঝে যে এই লোকটার কাছে গেলে ক্ষমতায় থাকলে সাহায্য করার চেষ্টা করে, আর কিছু দরকার নেই, ঘুষ চায় না, ঘুষ খেয়ে অপরাধীদের ছেড়ে দেয় না, তাহলে লোক আপনাকে একদম ভগবানের জায়গায় তুলে নিয়ে যায়। এইটা আমি শিলিগুড়িতে প্রথম বুঝেছিলাম যে আমাদের দেশে রাম কৃষ্ণ এরা কি করে ভগবান হয়ে গিয়েছে। আমি ওখানে গিয়ে অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি। কিন্তু আমার কাজ করার ফলে ওখানে রাজনৈতিক নেতাদের, অপরাধীদের, স্মাগলারদের, চোরাচালানকারীদের সঙ্গে যারা রেশন ব্ল্যাক করতো, কার্ড চালান করতো, তাদের খুব অসুবিধা হচ্ছিল, ইনকাম হয়েছে। তো ওরা প্রথমে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। তো আপনারা জানেন যে কাউকে ঘুষ দিতে হলে আগে তার সম্বন্ধে জানতে প্রয়োজন, যে এই ঘুষ নিলে কিরকম ভাবে নেয়, কার মাধ্যমে নেয়। তারা ঘুষ নিয়ে যখন দেখলো যে আমি ঘুষ নিই না, এ নিয়ে কথাই বলি না, অতএব তারা ও আশাটা ছেড়ে দিয়ে
দ্বিতীয় ভাবে তারা চেষ্টা করেছিল ওখানে রাজনৈতিক নেতা শাসক বলে তাদেরকে যে আমরা তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি এই লোক ট্রান্সফার করে দাও ওদেরকে। তো রাজনৈতিক নেতারা রাজি হয়েছে, কিন্তু কিছুদিন পরে তারা চেষ্টা করার পরে এদেরকে বললেন যে দেখুন উনি তো বাঁকুড়ায় ছিলেন, হান্ডা স্যার তখন ওখানে ওয়েলডি ছিলেন, উনি আমাকে বাই নেম বলেছিলেন যে এই অফিসারকে না বলে আমি এখন সামলাতে পারছি, ওকে দিতে। তো সেটা উনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু ছিলেন, এবং জ্যোতি বসু আমাকে বাই নেম পোস্টিং করে দিয়েছিল। তো তখন ওখানকার রাজনৈতিক নেতারা বলছেন যে আমরা জ্যোতি বসুকে ট্রান্সফারের ব্যাপারে বলতে পারবো না, আর অন্য কেউ এখানে হাতি দিতে চাইছে, ওকে ট্রান্সফার আমরা করতে পারবো জ্যোতি টাকা। ওদের যখন দ্বিতীয় অপশন বন্ধ হয়ে যায় তখন ওরা ঠিক করে যে ওরা আমাকে ভোটটা সরিয়ে দেওয়া যেতে পারে। আপনারা জানেন এরকম ঘটনা খুব কম হলো। ওরা যেহেতু আমাকে খুব ভয় পেত, শিলিগুড়িতে তো নাই, রাজ্যে কোনো জায়গায় নেই, বিহার গলগলিয়া বলে একটা জায়গা আছে, এটা খবরের কাগজে বেরিয়েছিল, আপনি খবরের কাগজ পুরানো খোঁজ করলে পাবেন। ওখানে গিয়ে একদিন রাত্রিবেলায় ওরা সন্ধ্যা রাত্রির দিকে মিটিং করে, সে ঠিক হয় যে সুপারি কিলার দিয়ে ফোন করে, তাকে সুপারি টেবিল দিবে, এসব নিয়ে আলোচনা হয়। তো ওখানে একজন লোককে ওরা চা দেওয়ার জন্য দিয়ে দিয়েছিল। তো সেই লোকটা শুনে খারাপ লাগে, আমি কিন্তু তার কোনোদিন উপকার করি। ও কথা বলে যা মনে হয় ও একজন অফিসার আছে যে ঘুষ টুস নেয় না, সাধারণ লোককে সাহায্য করে, সেই লোকটাকে ফোন করে দেবে, এটা ঠিক হবে। তো ও তখন গলগলিয়া থেকে সব জায়গায় সরাসরি শিলিগুড়িতে আমার অফিস পর্যন্ত বাস নেই, ওই কোথাও লরি ধরে, কোথাও অন্য কোনো ভ্যান ট্যান ধরে ও আমার বাড়িতে চলে আসে সেই রাত। আমি যে বললাম ওই একটা ছিল যে আমার কাছে যেই আসাম দেখা করতেন সেটা যখন হোক। তো আমার লোকেরা যেহেতু জানেন যে আমি ওরা ফেরত দিতে পারবে না কেউ দেখা করতে আসলে, আমাকে ফোন। তো আমি সেদিন অনেক রাত পর্যন্ত কাজ করে গিয়ে খানিক আগে শুয়েছি, সবে ঘুমটা আসছিল। তো উঠলাম, ঘুরেতে দেখলাম 1:30 বাজছে। তো আমার লোকেরা বললেন যে একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তা আমার নীতি অনুসারে আমাকে দেখা করতে হবে, জামা কাপড় পরলাম, অফিসে আসলাম, বললাম যে আলো। তিনি আসলেন, সামনে বললাম বসুন, বসলে বললাম বলুন। বললো স্যার আপনাকে একাই বলতে, দেখুন এরকম অবস্থায় রাত দুটোর সময় এসে কিন্তু একাই কথা বলতে জানে, সে যেটা আমি জানি না, খুবই নয় আমি জানি না, ভয়ও যে করে না তা নয়, কিন্তু কিছু নীতি বজায় রাখলে তো ঝুঁকি নিতে হয়। তা আমার লোকদেরকে আমি বললাম যে আপনারা বাইরে যান, বাইরে যান। তো লোক যখন বাইরে গেলো তখন বললো যে স্যার এখানে বিহারের দলগুলো এই লোক ছিল, এরকম মিটিং হয়েছে, আপনাদের ফোন করাবে, তো তাকে সুপারে দেবে, সে নিয়ে আলোচনা হয় যে চূড়ান্ত হয়নি তাকে দেবে, কিন্তু এখানকার লোকরা যারা গিয়েছিল জনতানিক লোক এখন ওখানে আছে, বাকিরা সব এদিক ওদিক চলে গেছে। তো এসব কাজে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম যে ব্যবস্থা, আমি পোশাক করে নিলাম। আর যেখানে আমি কাজে গিয়েছি, আপনি 30 দিন কাজ করলে বুঝতে পারবেন যে কোন লোক সৎ, কোন লোকটা ঘুষখোর, আপনি জেনে যাবেন, ধরতে পারি না। আমি এরকম একটা সৎ মতো লোকদের যে টিম ছিল তাদেরকে বললাম যে আপনার পোশাক করে, সকলে পোশাক করে আসলে বলবো যে আমাদের একটা সুবিধা ছিল আইপিএস সারা ভারতে সব জায়গায় আইপিএস করছে না লোক। আমি বললাম যে কেউ যদি জিজ্ঞেস করে যে তোমরা কি জন্য এসছো, কে নিয়ে এসলে, তোমরা কিছু বলবে না, জানি না উনি দিল্লি থেকে এসছেন, আমাদেরকে নিয়ে এসছেন, আমরা কিছু জানি না, রওনা হলাম। তো যাতে ঘরটা আমাদেরকে খুঁজতে না হয় তার জন্য আমি ছেলেটিকে অনুরোধ করলাম, তো বলছে আমাকে তো মেরে ফেলবে, আমরা ওকে একটা বোট হপ যাতে চিন্তা না, ওটা পরিয়ে নিয়ে ঘরটা দেখে নিলাম, নিয়ে একটা গাড়ি দিয়ে ওকে পাঠিয়ে দিলাম যাতে ঠিক জায়গায় পৌঁছে দেয়। আমরা এক্সট্রা গাড়ি নিয়ে গেছিলাম। তারপরে দরজা নক করলেন, দরজা খুলে আমাকে দেখে কি অবস্থা তো আপনি বুঝতে পারেন। আমরা দেরি না করে 3 জন ছিল,
তিনজনকে তুলে নিয়ে মানে ওখানে এটা একটু, যদি আপনারা আইন জানেন তাহলে অ্যারেস্ট করার কথা হলো, বিষয় দেওয়ার কথা, কিন্তু আমরা সময় নষ্ট করলে ঝামেলা হয়ে যাবে, অতএব গাড়ি নিয়ে চলতে শুরু করলাম। চলতে 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 এসে এক সময় আমাদের এলাকার মধ্যে পৌঁছালাম। তো তখন আমি বললাম যে সুপারিটা দেওয়া হলো না দেবে? তখন তো ওরা কাঁপতে শুরু করেছে যে সব জেনে গেছে। তো একটু থেমে বললাম যে দেখুন, আপনাদেরকে ওখান থেকে তুলে নিয়ে এসছি না, আমি যে নিয়ে এসছি ওখানে কেউ জানে, আর আমি আপনাদের কোনো মেমো টেমো তৈরি করিনি, কোনো প্রমাণও নাই যে আমি নিয়ে এসছি। তো এখন ধরুন আপনাদেরকে গুলি করে আমি রাস্তায় ফেলে দিই, কি হবে? তখন তো একদম মুখ টোক শুকিয়ে গিয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না সেই বিষয়। তো একটুখানি থাকার পরে বলুন যে দেখুন, আমি এরকম করবো না, এবং আমি আপনাদের হাজতে রেখেও দিব না, কোর্টে আজকে তুলে দেবো এবং আপনাদেরকে কাস্টডিতেও চাইবো না, বেল হয়ে যাবে। কিন্তু এরপরে যদি এরকম কিছু করে তাহলে আমি আর আপনাদেরকে ধরবো না, ওখানে গুলি করে মেরে দিয়ে চলে আসবো। এই যে কোর্ট থেকে ওরা বেরোলো না, সারা শিলিগুড়িতে একদম রব হয়ে গেল যে অ্যাডিশনাল মন্ত্র জানে না, তো অন্য রাজ্যে মিটিং হয়েছে উনি জানলেন কি করে, আর সেই রাতে গিয়ে তুলে আনলেন কি করে? বলে সাবধানে থাকতে হবে, সে মন্ত্র জানা লোকের সঙ্গে পারা। অপরাধী যারা ছিল, বিশেষ করে যারা মিটিং এ ছিল, রাতারাতি হাওয়া সচ্ছল, আর যারা ওখানে ছিল তাদেরকে তো আমরা ধরে নিই না। ফলে বুঝতে পারছেন যে অনেকটা ওখানে ক্রাইম ফ্রি হয়ে যায়। তো এটাতে খুব ঝুঁকি ছিল এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের ব্যাপার ছিল, কিন্তু সেটা আমরা খুব করতে পেরেছিলাম সফলভাবে, এবং এটাতে আমাদেরকে অনেক সুবিধা করে দিয়েছিল। আমার ব্যাপারে লোকের মনে যে একটা ভয়ের সৃষ্টি হয়েছিল যে মন্ত্র জানে, আমরা কি করছি সব জেনে যায়, ফলে তারা ভয়। আপনি সিনেমা দেখেন? হ্যাঁ, কখনো কখনো দেখি, ছোটবেলায় দেখতাম না, কলেজে পড়াশোনার প্রথম দেখি, তারপর এখন কখনো কখনো দেখি। প্রিয়, এই যে আমরা সিনেমায় দেখতে পাই, বলিউড হোক টলিউড হোক, প্রচুর এরকম পুলিশ আছেন একদম দাবাং স্টাইল, কিংবা গোয়েন্দা আছেন। তো আপনার প্রিয় পুলিশ কিংবা গোয়েন্দা চরিত্র কোনটি? এই চরিত্রগুলো আমার প্রিয় হওয়ার একটা অসুবিধা হচ্ছে যে আমি তো তদন্তটা শিখেছিলাম, তদন্ত কি করে হয় জানতে হয়, আর আমি যেহেতু পুলিশ বিভাগে কাজ করেছি, সেখানে এএসআই এর কি শোল্ডার ব্যাস থাকবে, ইন্সপেক্টর শোল্ডার ব্যাস থাকবে, ডিউটি অবস্থায় কিরকম পোশাক হবে, সেরিমোনিয়াল ড্রেস কিরকম হবে, সব জানি। যখন দেখি তাকে একজন ইন্সপেক্টর সাহেব বলছে আর এখানে আইপিএস বা এএসআই এখানে শোল্ডার ব্যাস দিয়েছে আর ইন্সপেক্টর সাহেব বলছে, তখন একদম নির্দিষ্ট এসে, তো ফলে এই বা এই যে দেখায় বেআইনি ভাবে যেসব কাজ টাজ করছে ওরকম করা যায় না, যখন মনে হয় তখন ওই চরিত্রগুলোকে আমার যে কোনো ফেভারিট হওয়ার সম্ভাবনা নাই। তো আমি একটা সিনেমার কথা বলছি, বলার কারণ হচ্ছে আমার ট্রেনিং এর পর প্রথম পোস্টিং ছিল বোলপুর। তো সে বোলপুরে আমি তৎকালীন শাসক দলের এক এমএলএ এবং তৎকালীন শাসক দলের একটা এমপি ছেলেকে অ্যারেস্ট করেছি, এবং তার ফলে আমার ওখানে পোস্টিং এ 1 মাসের মধ্যে এবং এই অ্যারেস্ট করার 1 সপ্তাহের মধ্যে ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। এটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল, খবরের কাগজে টিভিতে খবর টবর হয়েছিল। তো এই হইচই এর গল্প নিয়ে একটা সিনেমা হয়েছিল, সিনেমাটার নাম আপনার হয়তো শুনবেন, নাম হচ্ছে শত্রু। আচ্ছা, এই সিনেমা হলে আমাদের ডিজির অফিস থেকে পুলিশের লোকদেরকে, যেহেতু সব পুলিশ অফিসার দেখানো হয়েছে, এই সিনেমাটা দেখার জন্য একটা চিঠি পাঠানো হয়েছিল। আমি তখন ডিজিকে লিখেছিলাম যে দেখুন, এই শুটিং এর যে গাড়িটা ব্যবহার করা হচ্ছে, আমি ওখানে এসডিপিও হিসেবে প্রথম দিনে গাড়িটা ব্যবহার করেছিলাম, আর যে সৎ
পুলিশ অফিসার দেখানো হচ্ছে আমি কিন্তু খুব সততার সঙ্গে কাজ করেছিলাম, কিন্তু তোমরা আমাকে 1 সপ্তাহের মধ্যে ওখান থেকে ট্রান্সফার করেছে, আর ওই সিনেমাটা আজকে দেখতে বলছো। তোমাদের এই সিনেমাটা দেখতে বলার কোনো অধিকার আছে? চিঠির আমি কোনো উত্তর পাইনি। কিন্তু এটা যেহেতু আমার ওখানে কার্যকলাপ নিয়ে সিনেমাটা হয়েছিল, এবং এরকম অনেক হয়েছে, যেমন ব্রাত্য বসু, এখন তো যা হয়েছে আর বলার দরকার নেই, কিন্তু ক্ষমতায় আসার আগে তারাদের কথা হবে এরকম একটা সিনেমা করেছে। তাতে আনন্দবাজারে উনি বিবৃতিতে জানিয়েছিলেন যে পুলিশ অফিসারের যে চরিত্র সেটা নজরুল ইসলামের চরিত্র দেখে অনুপ্রাণিত হয়েছে। এখন নজরুল ইসলামের কথাবার্তাতে উনি অনুপ্রাণিত হন না। আপনার যদি সেই যুবক বয়সটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় এবং আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হয়, তো আপনি কি আবার এই আইপিএস এর জীবনই বাঁচবেন? না, কারণ আমার প্রথম দিকে ধারণা ছিল যে আইপিএস অফিসাররা অনেক ক্ষমতা ধরে, কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি আইএস আইপিএস অফিসাররা কিছু ক্ষমতা আছে আইন অনুসারে কাজ করলে, কিন্তু এরা অসৎ হয়ে যাওয়ার ফলে, শাসক দলের দাস হয়ে যাওয়ার ফলে এরা একদম মোশাহি হয়ে যায়, এদের কিচ্ছু করার থাকে না। রাজনৈতিক দলের নেতারা যা বলেন তাই করেন, এবং অধিকাংশ সময় অন্যায় কাজ করেন। তো সেই জন্য আমাকে যদি সত্যিই কিছু কাজ করতে হয়, তাহলে কিন্তু আমাকে একজন রাজনৈতিক নেতা হবে, ক্ষমতা দখল করতে হবে, তাহলে আমি কিছু কাজ করতে পারবো, না হলে করতে পারবো না। এই অনুভূতিটা আমার হয়েছে, এবং যার জন্যই আমি বললাম যে রাজনীতির ব্যাপারে আমার আগ্রহ ছিল। আমি ছোটবেলা থেকে রাজনৈতিক সচেতন ছিলাম, তো আমাকে যদি তখন অপশন দেওয়া হয় আমি সেরকম চেষ্টা করি আইপিএস অফিসার হতে চাই। আমরা যারা তরুণ প্রজন্ম, যারা অনেক বড় হওয়ার স্বপ্ন দেখি, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। আপনারা আগে মানুষ হন। আপনি অনেক বড় লোক হলেন, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, কিন্তু অসৎ লোক হয়ে গেলেন, তাহলে আমাদের দেশে বর্তমানে যা দেখছে সেটাই ঘটবে, লোকের উপকার হবে না। দেখুন, আমি একটা বরাবর মনে করতাম, একটা আমি উদাহরণ দিচ্ছি আমার জীবনে। আমি তখন কলকাতা এয়ারপোর্টে অ্যাডিশনাল এসপি, তখন বিকাশতলী বসু ডিজি ছিলেন। তিনি বেঁচে আছেন কিনা এখন আমি জানি। তো তিনি আমাকে ডাকেন এবং আলোচনার পর একটা সময় এসে বলেন যে দেখো, পুলিশের চাকরি যদি করতে হয় তাহলে এই কাজ যেটা আপনি বলছেন যে আপনার করার কথা নেই, সেটা কিছু করতে হবে। তো আমি তাকে তখন বলেছিলাম, আমি অ্যাডিশনাল এসপি, চাকরি জীবনে প্রথম দিকে, যে আমি প্রথমে একজন সৎ মানুষের সঙ্গে যদি পুলিশে থাকার কোনো বিরোধ হয়, তাহলে আমি সৎ মানুষ থাকবো, পুলিশ থাকবো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুলিশ মানুষকে অসৎ হতে বলে না, তো যদি বলে তাহলে আমি পুলিশ থাকবো। তারপর উনি আমাকে আর কোনো কথা বলেননি, তো আমি ঠিক আছে। তো আমি ছেলে মেয়েদের এটাই বলবো যে আপনি ভালো মানুষ। আপনি যদি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হন তাহলে অনেক ভালো কাজ করতে পারবেন, আপনার পক্ষে করা সম্ভব। কিন্তু আপনি যদি অসৎ মানুষ হয়ে যান, আপনি যদি ভারতবর্ষের প্রধান বিচারপতি হন, হাইকোর্টের প্রধান বিচারপতি, তাহলে ঘুষ নিয়ে আপনি রায় দেবেন। যদি প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, ঘুষ খেয়ে আপনি আইন পাস করবেন, অপরাধীদের ছেড়ে দেবে, নিরাপদ লোকদের সাজার ব্যবস্থা করবেন। অতএব আগে সব থেকে ভালো মানুষ। অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।